আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম। নেশন টাইমে শুরুই করব কৃষক আন্দোলন দিয়ে। আজ সকালে যে ছবি উঠে এলো, দেখা গেল পাঞ্জাব এবং হরিয়ানার বর্ডারে সেখানে কৃষক আন্দোলন চলছিল প্রায় গত এক বছর ধরে। বলা ভালো 13 মাস ধরে এই কৃষক আন্দোলন চলছিল। তবে কৃষক আন্দোলন যে তাবু গড়ে সেই আন্দোলন চালাচ্ছিলেন কৃষকরা, সেই তাবু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আর তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এই বর্ডারে। শম্ভু বর্ডার সহ একাধিক এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কৃষকদের। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পাঞ্জাবের কৃষকরা রয়েছেন। পাঞ্জাব এবং মূলত হরিয়ানা সীমান্তেই এই ঘটনা ঘটেছে। গত 13 মাস ধরে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে যেখানে 13 মাস ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তারা সেখানে অবস্থানরত অবস্থায় ছিলেন, তাহলে এই ঘটনা ঘটলো কেন? গতকালই আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বুধবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষক আন্দোলনের নেতারা। সেই বৈঠকে কারা কারা ছিলেন? শিবরাজ সিং চৌহান ছিলেন, পীযূষ গোয়েল ছিলেন, প্রহ্লাদ যোশী, এরা সকলেই ছিলেন। তারপরেও দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা ঘটার পিছনে কি কারণ রয়েছে? যেখানে কৃষকরা ভীষণভাবেই ক্ষুব্ধ। তারা ক্ষুব্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের বিরুদ্ধে। তারা মুখ খুলেছেন তার বিরুদ্ধে, কারণ এর আগে আমরা জানি ভগবন্ত সিং মানের সঙ্গেও বৈঠকে বসেছিলেন কৃষকরা এবং বৈঠক বেশ চলছিল। এমনকি ভগবন্ত সিং মান তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই বৈঠক চলছে এবং কেন্দ্রের কাছে কৃষকদের যে সমস্ত দাবি দাবা রয়েছে সেই সমস্ত দাবি দাবা তিনি কেন্দ্রের কাছে জানাবেন এবং কৃষকদের সেই দাবি দাবা পূরণ হয়ে যাবে। কিন্তু যখন কৃষকরা তাদের রাজ্য থেকে অর্থাৎ পাঞ্জাব সরকারের কাছ থেকে যে সমস্ত দাবি দাবা চাহিদা রাখতে শুরু করলেন, সেই সমস্ত দাবি দাবা যখন পূরণ করতে পারলেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, তখন তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপরেই ক্ষুব্ধ কৃষকরা। তাহলে বোঝাই যাচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের বৈঠক হচ্ছিল, সেই বৈঠক থেকেই ফেরার পথে, সেই বৈঠক থেকে যখন ফিরে আসছিলেন তখন দুই কৃষক নেতাকে আটক করা হয়। কোথাও বলা হয়েছে হয়তো গ্রেফতার করা হয়েছে, কোথাও বলা হয়েছে আটক করা হয়েছে। এমনকি শুধুমাত্র দুজন কৃষক নেতা নন, এছাড়াও একাধিক কৃষক, প্রায় সেই সংখ্যাটা 800 হতে পারে, 600 হতে পারে, 700 হতে পারে, কারণ সংখ্যাটা অনেকটাই বেশি। তাদেরকে আটক করা হয়। আটক করে কিন্তু সমস্ত কৃষককে এক জায়গায় নিয়ে যাওয়া হয়নি, বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়, এমনটাই অভিযোগ করেছেন কৃষক নেতারা। আর এই ঘটনার পরেই পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ বাধে। ভগবন্ত সিং মান তার সরকার বুলডোজার চালিয়ে রীতিমতো সে সমস্ত তাবু খাটিয়ে তারা এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন, আর সেই সমস্ত তাবু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কৃষক তেজবাজ সিং তিনি কি জানিয়েছেন শুনবো। इंटरनेट बंद कर दिया गया और किसानों के ऊपर, मजदूरों के ऊपर, हमारी बहनों के ऊपर, हमारे लंगर को भी घेर दिया गया, लाठीचार्ज हुआ और बहुत से हजारों किसानों को गिरफ्तार करके डिटेन कर लिया गया है। लेकिन हम आप सबको बता देना चाहते हैं, हम पूरे देश के किसानों से अपील करते हैं कि हम एकजुट होंगे और फिर खड़े होंगे और मुंह तोड़ जवाब इस आरएसएस बीजेपी समर्पित आम आदमी पार्टी भगवंत मान को दिया जाएगा। আপনারা শুনলেন, বলা হলো যে সমস্ত বর্ডারের আশেপাশে এলাকা সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারেন ইন্টারনেটের মাধ্যমে, সেজন্যই বন্ধ করে দেওয়া হয়েছে। শম্ভু বর্ডার সহ একাধিক এলাকায়, আশেপাশের এলাকাগুলিতে সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা কি দাবি করছেন? তারা দাবি করছেন লুধিয়ানা নির্বাচন এবং লুধিয়ানার শিল্পপতিদের পরামর্শে এক্ষেত্রে কাজ করেছে এবং তাদের কথা শুনেই নাকি ভগবন্ত সিং মানের সরকার এই পদক্ষেপ নিয়েছে, বুলডোজার চালিয়েছে তাঁবুগুলিতে।
তবে কৃষকদের দাবি পাঞ্জাবের আপ সরকার জানিয়েছিল কৃষক আন্দোলন দমানোর কোনো ইচ্ছে তাদের নেই, তারপরেও হঠাৎ কেন তারা আন্দোলন তুলে দিলেন? তারা প্রথমে বলেছিলেন, অর্থাৎ সরকারের তরফ থেকে বলা হয়েছিল তারা যেই জায়গায় আন্দোলন করছেন প্রথমে সেই রাস্তা ছেড়ে দিতে বলা হয়, তারপরে বলা হয় যখন তারা সেই রাস্তা ছাড়তে রাজি হননি তখন কৃষকদেরকে বলা হয় তারা অন্তত একটা দিক থেকে সরে যাক, এবং একটা দিক থেকে সরে যাওয়ার কথা বললেও তখনই তারা রাজি হননি। সেই রাজি না হওয়াতে শেষ পর্যন্ত জোর করে বুলডোজার চালিয়ে এই কৃষক আন্দোলন শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পাঞ্জাব সরকারের তরফ থেকে। তবে কৃষকদের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন কৃষক নেতা রাকেশ টিকাवेत। তিনি কি বলেছেন শুনবো। तो पंजाब सरकार से यही कि हमारे जितने लीडर वहां पे अरेस्ट करें, उनको सबको रिहा करा जाए। पुलिस के दम पे आप वहां से किसानों को उठाने की कोशिश ना करें, बातचीत से समाधान निकालने का काम करें। और भारत सरकार तो चाहती है कि ये आंदोलन और लंबे चले। 1.5 महीने के टाइम होते हैं कोई? क्या किसानों को आंदोलन के माध्यम से थकाना चाहते हैं? क्या उनकी एक बड़ी साजिश है? ये समझ से परे है। इसमें देश का किसान सभी अपना निगाह रखे इन आंदोलन पे। अगर एक आंदोलन पे कोई नुकसान होगा एक आंदोलन को, तो उसका असर पूरे देश के किसान संगठन पे पड़ेगा। পাঞ্জাবের আপ সরকারের তারা যেভাবে বুলডোজার চালিয়েছে তার তীব্র বিরোধিতা করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। কংগ্রেস বিজেপির তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে তারা বলছেন পাঞ্জাব সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু তিনি কি বলছেন শুনবো। ਕਿਸਾਨਾਂ ਨੂੰ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਦੀ ਬਲੀ ਲੈ ਰਹੇ ਹੋ। ਉਹ ਮਾਨ ਸਾਹਿਬ ਕਿੱਥੇ ਭੋਗੋਗੇ ਤੁਸੀਂ? ਬਿਲਕੁਲ ਭੰਡ ਦਾ ਭੰਡ ਨਿਕਲਿਆ ਤੂੰ। ਤੇਰੀ ਆਦਤ ਬਦਲ ਹੀ ਨਹੀਂ ਸਕਦੀ। ਤੂੰ ਸਿਰਫ ਕੇਜਰੀਵਾਲ ਦੇ ਇਸ਼ਾਰਿਆਂ ਤੇ ਨੱਚਦਾ। ਅੱਜ ਪਤਾ ਲੱਗ ਗਿਆ ਵੀ ਕਿਸ ਤਰੀਕੇ ਨਾਲ ਤੂੰ ਅੱਜ ਪੰਜਾਬ ਨੂੰ ਦਾਅ ਤੇ ਲਾਤਾ, ਪੰਜਾਬ ਦੇ ਕਿਸਾਨਾਂ ਨੂੰ ਦਾਅ ਤੇ ਲਾਤਾ ਆਪਣੀ ਸੀਟ ਬਚਾਉਣ ਖਾਤਰ। ਕੇਜਰੀਵਾਲ ਨੂੰ ਖੁਸ਼ ਕਰਨ ਦਾ ਭਵੰਤਾ ਇਹ ਦੇਖੀ ਜਾਈ। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি তিনি বলছেন যে কৃষকদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা অগণতান্ত্রিক। কি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঞ্জাবের শোনাবো। ਅੱਜ ਮੈਨੂੰ ਅਫਸੋਸ ਨਾਲ ਕਹਿਣਾ ਪੈ ਰਿਹਾ ਹੈ ਕਿ ਭਗਵੰਤ ਮਾਨ ਜੀ ਨੇ ਗੋਡੇ ਟੇਕ ਦਿੱਤੇ ਹੈ ਤੇ ਸਾਡੀ ਕਿਸਾਨੀ ਸਾਡੇ ਪੰਜਾਬ ਜਿਹੜਾ ਕਿ ਪਹਿਲਾਂ ਅਸੀਂ ਬਹੁਤ ਸੰਘਰਸ਼ ਭੋਗ ਚੁੱਕੇ ਹਾਂ, ਅੱਜ ਫੇਰ ਉਸੇ ਪੱਟੀ ਦੇ ਵਿੱਚ ਪੰਜਾਬ ਨੂੰ ਝੋਕਣ ਦੀਆਂ ਤਿਆਰੀਆਂ ਜਿਹੜੀਆਂ ਹੋ ਗਈਆਂ। ਸੋ ਮੈਂ ਭਗਵੰਤ ਮਾਨ ਨੂੰ ਆਮ ਆਦਮੀ ਪਾਰਟੀ ਦੀ ਸਰਕਾਰ ਨੂੰ ਬੇਨਤੀ ਕਰਨਾ ਚਾਹੁੰਦਾ ਕਿ ਅਜਿਹੀਆਂ ਕੋਸ਼ਿਸ਼ਾਂ ਸਾਜ਼ਿਸ਼ਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੁਸੀਂ ਆਪ ਰਲ ਕੇ ਪੰਜਾਬ ਦੀ ਕਿਸਾਨੀ ਨੂੰ ਡੋਬਣ ਦਾ ਤੇ ਪੰਜਾਬ ਨੂੰ ਇੱਕ ਉਹੀ ਪੁਰਾਣੇ ਦੌਰ ਦੇ ਵਿੱਚ ਲਿਜਾਣ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਨਾ ਕਰੋ। কৃষকদের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক গ্রেফতারির তীব্র বিরোধিতা জানিয়েছেন। তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। अगर फार्मर लोग जो मूवमेंट कर रहा है बहुत दिन से, उसको बारे में सोचना चाहिए, उसको बात को ध्यान देना चाहिए, उसको साथ बात करना चाहिए और जो भी संभव है उसका बात मान लेना चाहिए। ये हम सोचते हैं। उसको मार के पीट के गोली चला के कोई बात नहीं निकाल सकता है। शांति से सब समाधान हो सकता है। 24টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ প্রায় আরো বেশ কয়েকটি দাবি নিয়ে কৃষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তাদের ঋণ মুকুব করতে হবে, কৃষকদের পেনশন দিতে হবে, এমনকি বিদ্যুতের শুল্ক বৃদ্ধি না করা, এছাড়াও আরো বেশ কয়েকটি দাবি, মোট 24টি দাবি নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা এবং তাদের সেই আন্দোলন চলছিল প্রায় 13 মাস ধরে। শেষ পর্যন্ত সেই আন্দোলন তুলে দেওয়া হয়। তবে কৃষকরা কিন্তু দমে যাচ্ছেন না। তারা কি জানিয়েছেন? তারা বলেছেন যে তারা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। এ প্রসঙ্গে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে 21শে মার্চ থেকে পাঞ্জাবে বাজেট অধিবেশন শুরু হচ্ছে।
এবং 26শে মার্চ ওই দিন পাঞ্জাব বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিলেন কৃষক নেতারা এবং তা থেকেই বাঁচতে হয়তো ভগবন্ত সিং মানের সরকার তিনি তার আগে ভাগেই কৃষক নেতাদেরকে গ্রেফতার করে নিলেন। প্রায় 800 কৃষক এবং কৃষক নেতাকে গ্রেফতার করা হয়েছে, কাউকে আটক করা হয়েছে। এই আন্দোলন কি আদৌ রোধ করা সম্ভব হবে? পরবর্তী সময় অবশ্যই তা জানা যাবে। কৃষক নেতারা তারা কি পদক্ষেপ নিচ্ছেন তাদের যে সমস্ত দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে। এবার চোখ রাখতেই হচ্ছে দিল্লির খবরের দিকে একটু। দিল্লিতে নতুন সরকার গঠন হয়েছে। নতুন সরকার গঠনের 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে এবং দিল্লির নতুন সরকার গঠনের 1 মাস পূর্ণ হয়ে যাবার পরে বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনা তিনি ফের মুখ খুললেন। ঠিক ওই একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন আতিশি মার্লেনা তিনি কি বলেছেন, যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন নতুন সরকার ক্ষমতায় আসবে মহিলাদের 2500 টাকা করে দেওয়া হবে। এমনকি রেখা গুপ্তা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন এবং মুখ্যমন্ত্রী তাকে করা হলো। শপথ গ্রহণের আগের মুহূর্তে তিনি জানিয়ে দিলেন যে মহিলাদের জন্য যেই প্রকল্প নেওয়া হয়েছে মহিলাদেরকে 2500 টাকা করে দেওয়া হবে। তবে 1 মাস পূরণ হয়ে গেল, এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হলো না। কি জানিয়েছেন বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনা, কি বলছেন তিনি? আতিশি মার্লেনা তিনি জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যে কেন এখনো পর্যন্ত 2500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দিতে পারলেন না মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রশ্ন তুলেছেন। কারণ এর আগেও একাধিকবার তিনি এই প্রশ্ন তুলেছিলেন, ফের এই প্রশ্ন তুললেন আজ। কি বলেছেন বিরোধী দলনেত্রী, কি প্রশ্ন তুলেছেন আতিশি মার্লেনা, শোনাবো। आज 20 मार्च है। दिल्ली में भारतीय जनता पार्टी की सरकार बने 1 महीना हो गया है, लेकिन 1 महीने के बाद भी भारतीय जनता पार्टी और प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने जो दिल्ली की महिलाओं को वादा किया था कि दिल्ली की हर महिला के खाते में 2500 रुपए की राशि आएगी, वो वादा 1 महीने के बाद भी पूरा नहीं हुआ है। आप क्या हर महिला को 2500 रुपए देंगे या फिर से मोदी जी का वादा झूठा साबित होगा? শ্রীলঙ্কা থেকে 13 জন মৎস্যজীবীকে ভারতে ফিরিয়ে দেওয়া হলো। ফিরে এলেন ভারতীয় 13 মৎস্যজীবী। কি করে তারা শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছিলেন নিশ্চয়ই কিছুটা হলেও আঁচ করতে পারছেন। শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন 13 জন মৎস্যজীবী, যারা তামিলনাড়ুর মৎস্যজীবী। প্রায় যে বর্ডার ছিল, যে সীমানা ছিল, সেই সীমানা থেকে 300 মিটার অতিক্রম করে তারা শ্রীলঙ্কার ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেখানেই শ্রীলঙ্কার যারা সেনা তারা তারপরে তাদেরকে গ্রেফতার করে নেয়, অ্যারেস্ট করে নেয় 13 জন মৎস্যজীবীকে। 26শে ফেব্রুয়ারি ঘটে এই ঘটনা। তারপরে শ্রীলঙ্কাতেই রাখা ছিল তাদেরকে, এমনকি শ্রীলঙ্কার জেলে রাখা হয়েছিল এই 13 জন মৎস্যজীবীকে। তারপরেই ভারতের সঙ্গে কথাবার্তা হয়, এমনকি তামিলনাড়ুর প্রশাসনের সঙ্গেও কথাবার্তা হয়। সেই কথাবার্তা হওয়ার পরে 13 জন মৎস্যজীবীকে টেম্পোরারি পাসপোর্ট তৈরি করে দেওয়া হয় এবং পাসপোর্ট তৈরি করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মৎস্যজীবীরা তারা ফিরে এসেছেন নিজেদের দেশে। ফিরে এসে তারা যথেষ্টই খুশি। 13 জন মৎস্যজীবীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তারা হচ্ছে শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন। চেন্নাই এয়ারপোর্টের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। চেন্নাই এয়ারপোর্টে 13 জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হয়েছে। শ্রীলঙ্কার জেলে আটক ছিলেন তারা।
এবার একটু মহিলা ডাক্তারদের ছবি দেখাবো। মহিলা ডাক্তারদের সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে। কিভাবে সেই ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ভিডিও দেখাবো। কেরালার এই ছবি, সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে মহিলাদের। সেলফ ডিফেন্স ট্রেনিং কেরালাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে IM এর তরফ থেকে। সেই ভিডিও একটু আপনাদের ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা দেখতে পাই মহিলাদের উপরে নানান ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে, সেটি কর্মক্ষেত্র হোক কিংবা রাস্তায় হোক, বিভিন্ন জায়গাতে প্রায় ছোট থেকেই আমরা দেখতে পাই কোথাও না কোথাও শ্লীলতাহানির শিকার হতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। সে কারণেই এখন বলা হয় যে ক্যারাটে শেখা বাধ্যতামূলক করা উচিত মেয়েদের ক্ষেত্রে। এবার সেলফ ডিফেন্স ট্রেনিং কেরালাতে মহিলা ডাক্তারদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হলো। এই অভিনব উদ্যোগ IM এর তরফ থেকে নেওয়া হয়েছে। নিশ্চয়ই যখন বলা হচ্ছে মহিলা ডাক্তারদের কথা, তাহলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। আপনাদের স্মৃতিতে আছে সেই বিষয়টি যেখানে আরজি করের মহিলা চিকিৎসক, তিনি রাতেই কর্মরত ছিলেন আরজি কর হাসপাতালে, কিন্তু তার সঙ্গেই সেই নারকীয় নৃশংস ঘটনা ঘটে। তিনি যদি হয়তো ক্যারাটে জানতেন, তাহলেও কি তিনি নিজেকে অনেকটা সেভ করতে পারতেন, নিজেকে নিজেই নিরাপত্তা দিতে পারতেন? এই প্রশ্ন তো থাকছেই। তবে যাতে মেয়েরা নিজেদেরকে নারী নিরাপত্তা, নিজেকেই নিজে নিরাপত্তা দিতে পারেন, সেদিকে তাকেই এবার মহিলা ডাক্তারদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হলো কেরালাতে। এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে IM এর তরফ থেকে। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজ সকাল সকালে ছত্তিশগড়ে নিহত হয়েছেন 22 জন মাওবাদী। দুটি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে কোথাও বলা হচ্ছে যারা নকশাল তাদের যে এলাকা, সেই এলাকায় হামলা চালানো হয়েছে। দুটি এলাকা আজ সকালে, একদিকে বিজাপুর, অন্যদিকে কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় 22 জন মাওবাদী নিহত হয়েছেন। পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য, এক জওয়ানের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। আজ বিজাপুর এবং কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় 22 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে ছত্তিশগড় পুলিশের তরফ থেকে। কখন ঘটনা ঘটে? আজ সকাল 7টা নাগাদ দন্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকার পাহাড় জঙ্গল ঘেরা এলাকায় যৌথ বাহিনীর সঙ্গেই সংঘর্ষে 18 জন মাওবাদী নিহত হন। অন্যদিকে কাঁকেরে সেখানে পৃথক সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় 4 জন মাওবাদী জঙ্গির। তবে দু জায়গা থেকেই প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা। বস্তার ডিভিশনের অন্তর্গত বিজাপুর এবং কাঁকের জেলার অবুঝমারের জঙ্গলে গত কয়েক মাস ধরেই নিষিদ্ধ সংগঠন সিপিআই এর সশস্ত্র শাখা PLG এর সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদি গত 9 ফেব্রুয়ারি দেখি আমরা, সেখানে বিজাপুরে CRPF এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে 31 জন মাওবাদী গেরিলার নিহত হয়েছিলেন। আর গত 19 জানুয়ারি থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে 200-র বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে ওই 3 রাজ্যে। নিহতদের তালিকায় রয়েছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতি। আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মল্লাজোলা কোটেশ্বর রাও ওরফে কিষণজির ভ্রাতৃবধূ বিমলা। এমনকি তার স্বামী ওরফে ভূপতি, তিনিও নিষিদ্ধ সংগঠন সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে যদি আমরা একটু গত কয়েক মাসের পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে দেখা যাবে 3 মাসের সংঘর্ষে 77 জন মাওবাদী মৃত্যু হয়েছে। নেতা ডিটমার খোঁজে 3 রাজ্যের সীমানায় প্রায় 125টি গ্রামে তল্লাশি চালানো হয় বাহিনীর তরফ থেকে। সেই 125টি গ্রামে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এবং যেখানে
বলা হচ্ছে হয়তো কোথাও গিয়ে সাফল্য সরকারের। আমরা জানি ছত্তিশগড়ে আগে কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেসের সরকার, তারপরেই নির্বাচনের পরে সেখানে এসেছে বিজেপির সরকার। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারাই এই উদ্যোগ নিয়েছেন যে ঠিক কিভাবে নির্মূল করা হবে মাও অধ্যুষিত এলাকা থেকে মাওবাদীদের। এমনকি এতটাই আশাবাদী ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে বস্তার যেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মাওবাদীরা রয়েছেন, তারা এরকমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, এমনকি তাদেরকে যারা আশ্রয় দেয় তারাও কি তাদের কাছ থেকে হয়তো সেই ছায়া সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ তাদেরকে সেই শেল্টার দিচ্ছেন না, সেই আশ্রয় দিচ্ছেন না, সেই কারণেই কি অপারেশন করা আরও বেশি সহজ হচ্ছে? আচ্ছা, বস্তার এলাকা একটা সময় গিয়ে পর্যটন কেন্দ্রে তৈরি হবে এমনই আশা করছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি, শুনবো। आज 2 नक्सली मुठभेड़ में एक जगह 18 नक्सलियों का डेड बॉडी मिला है और एक जगह 4, और इस तरह से कुल आज 22 नक्सलियों का डेड बॉडी मिला है। तो हम अपने सुरक्षा बल के जवानों के साहस को नमन करते हैं। लगातार बहुत मजबूती के साथ वो लोग लड़ाई लड़ रहे हैं। हमारे माननीय गृह मंत्री जी का भी संकल्प है कि 31 मार्च 2026 तक पूरे देश से नक्सलवाद को समाप्त करना है, और उस तेजी के साथ काम भी हो रहा है, और हमको पूरा भरोसा है माननीय गृह मंत्री जी का संकल्प पूरा होगा, और हमारा जो बस्तर स्वर्ग है वहाँ भी पूरे देश दुनिया के लोग जा पाएंगे। ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই সীমানাগুলিতে প্রায় 125টি গ্রামে তন্ন করে তল্লাশি চালানো হয়। কোনো গ্রামের কোনো বাড়িতে কি অস্ত্র রাখা হয়েছে, কারা মাওবাদী, এই সমস্ত বিষয়গুলি জানার জন্য এমনকি ড্রোনেরও ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী, যৌথ বাহিনীর তরফ থেকেই এই তল্লাশি চালানো হয়। ড্রোনের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রেরও ব্যবহার করা হয়। এই 3 রাজ্যের কোনো একটি সীমানায় কোনো মাওবাদী নেতা আত্মগোপন করে রয়েছেন বলেই মনে করা হচ্ছে যৌথ বাহিনীর তরফ থেকে, নিরাপত্তা বাহিনীর তরফ থেকে। তার খোঁজেই এই তন্ন করে তল্লাশি, কারণ এই 3 রাজ্যের সীমানা এলাকায় মাওবাদীরা অত্যন্ত সক্রিয় বলেই পুলিশ সূত্রের খবর। তবে বস্তার ডিভিশনের কথা আপনাদেরকে বলছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী তিনিও বলছিলেন বস্তার ডিভিশনের অন্তর্গত এই বিজাপুর এবং কাঁকের জেলার যে এলাকায় এই অপারেশন চালানো হয়েছে সেই এলাকায় কিন্তু জঙ্গলে ঘেরা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজাপুর এবং কাঁকের জেলায় 2টি জায়গাতেই এই পৃথক অপারেশন চালানো হয় মাওবাদী নিকেশ করার জন্য। একদিকে বিজাপুরের 18 জনের মৃত্যু হয়েছে, 18 জন মাওবাদীর মৃত্যু হয়েছে, অন্যদিকে কাঁকেরে মৃত্যু হয়েছে 4 জনের। মোট মৃত্যু হয়েছে 22 জন মাওবাদীর। তবে গত 3 মাসে 77 জন মাওবাদী নিহত হয়েছেন, 100রও বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে যে মাওবাদীর মৃত্যু হয়েছে গত 3 মাসে, সেই পরিসংখ্যানটা প্রায় 77 জন মাওবাদীর। তার মধ্যে 100 জন মাওবাদী তারা আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে 60 জন মাওবাদী আত্মসমর্পণ করেন মাত্র 2 দিন আগেই। তাহলে কিছুটা হলেও বুঝতে পারছেন যেখানে অপারেশন চালানো হচ্ছে এবং মাওবাদীরা কোথাও গিয়ে হয়তো ভীত, তার ফলেই তারা বা সরকারের তরফ থেকে তাদেরকে যা বলা হচ্ছে, তাদেরকে যা প্রপোজাল দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে, তারা হয়তো সেই প্রস্তাবে রাজি হচ্ছেন। তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন। সেরকমভাবেই 100 জন মাওবাদী তারা আত্মসমর্পণ করেছেন। শুধুমাত্রই তাদের মধ্যে 60 জন মাওবাদী গত 2 দিনেই আত্মসমর্পণ করেছেন। আর গত 19শে জানুয়ারি থেকে যেখানে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, ইতিমধ্যেই সংঘর্ষের 200-র বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে ওই 3 রাজ্যে। তবে নিহতদের তালিকায় রয়েছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য। কারণ যা দেখা যাচ্ছে, একদিকে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য যেমন রয়েছে, তেমন কোনো মাওবাদী নেতা রয়েছেন। তাই এই অপারেশন বেশ বড়সড় অপারেশন বলেই মনে করা হচ্ছে। আর আত্মসমর্পণ করেছেন, যেমনটা জানাচ্ছিলাম আপনাকে, মাওবাদী নেতা এবং তার স্বামী আত্মসমর্পণ করেছেন। আর
ইতিমধ্যেই বনমন্ত্রী তিনি কি জানিয়েছেন শোনাবো। इसके लिए मैं हमारे देश के गृह मंत्री माननीय अमित शाह जी के संकल्प और उनका जो योजना है और उसके साथ साथ हमारे प्रदेश के यशस्वी मुख्यमंत्री श्री विष्णुदेव साय जी, हमारे माननीय गृह मंत्री श्री विजय शर्मा जी लगातार इस दिशा में काम कर रहे हैं और जवानों का हौसला बुलंद हुआ है और लगातार उन क्षेत्रों पर जो पुलिस के जवान उस एरिया को डोमिनेट कर रहे हैं, नक्सल मुक्त करने की दिशा में आगे बढ़ रहे हैं और 2026 तक हमारा पूरा छत्तीसगढ़ नक्सल मुक्त राज्य के रूप में स्थापित होगा। इन क्षेत्रों में भी विकास की और भी जो बातें हम लोगों ने कही है उन बातों को हम निचले स्तर पर ले जाकर क्रियान्वित करेंगे। আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে ছত্তিশগড়ে নিহত হয়েছেন 22 জন মাওবাদী। বৃহস্পতিবার সকালে বিজাপুর এবং কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত 22 জন মাওবাদী নিহত হয়েছেন। পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্যেরও মৃত্যু হয়েছে। আবার ছত্তিশগড় মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল অর্থাৎ আজ সকালে বিজাপুর এবং কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত 22 জন মাওবাদী নিহত হয়েছেন। আর ছত্তিশগড় পুলিশ জানিয়েছে পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্যেরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এখনও দুপক্ষের গুলির লড়াই চলছে এমনটাই জানা যাচ্ছে। ছত্তিশগড় পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সকাল 7টা নাগাদ দান্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকার পাহাড় জঙ্গল ঘেরা এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 18 জন মাওবাদী নিহত হন। অন্যদিকে কাঁকেরে পৃথক সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে 4 মাওবাদী জঙ্গির। দু জায়গা থেকেই অনেক অস্ত্র শস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বস্তার ডিভিশনের অন্তর্গত বিজাপুর এবং কাঁকের জেলার অবুজ মাঠের জঙ্গলে গত কয়েক মাস ধরে নিষিদ্ধ সংগঠন সিপিআই এর সশস্ত্র শাখা পিএলজিএ সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদি 3 মাসের পরিসংখ্যান দেখি সেখানে 3 মাসের সংঘর্ষে নিহত হয়েছেন 77 জন মাওবাদী। এমনকি 3 রাজ্যের সীমানায় এখনও পর্যন্ত মাওবাদী নেতা ডিটমার খোঁজ চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। ড্রোন দিয়ে তল্লাশির পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে। এই 3 রাজ্যের কোনো একটি সীমানা এলাকায় ডিটমা আত্মগোপন করে আছেন বলে মনে করছে পুলিশ। ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঁকেরে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বৃহস্পতিবার 22 জন মাওবাদী নিহত হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। আপনাকে নিউজ টাইমে স্বাগত। আজ সকালেই ছত্তিশগড়ে 22 জন মাওবাদীর মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন তারা। পরপর সাফল্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে গত 3 মাসের সংঘর্ষে 77 জন মাওবাদী নিহত হয়েছে। এই পরপর সাফল্যের কারণ কি বলে মনে করছেন আপনি? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন কি লেফট উইং এক্সট্রিমিজম আগেনস্টে যে আমাদের যে অপারেশন আছে ওর সাকসেস আমরা এত সাফল্য পেয়েছি কেন, খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি দেখুন 2010-এ আমরা যদি রিভিউ করি আর আজকে 2025-এ যখন আমরা দেখছি 15 বছরে 180টা ডিস্ট্রিক্ট ছিল ও আমাদের পুরো দেশে একটা রেড করিডোর বলা হতো। তার মধ্যে মানে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা নিয়ে আপনার ছত্তিশগড়, আর তারপর ওখানে কাছাকাছি ছিল আপনার তেলেঙ্গানা, আর একদিকে ছিল আপনার মহারাষ্ট্র এন্ড উপদিকে মধ্যপ্রদেশ। এই সব রাজ্যগুলিকে মিলিয়ে 180টা ডিস্ট্রিক্ট যেটা ছিল ওরা এফেক্টেড ছিল। কিন্তু আজকে 2025-এ আপনি দেখবেন শুধুমাত্র 32টা ডিস্ট্রিক্ট এখানে এফেক্টেড আছে। এর মধ্যে একটা কারণ আছে, কারণ এটা হলো 2015 থেকে এই যে লেফট উইং এক্সট্রিমিজমে যেটা পলিসি ছিল, কাউন্টার পলিসি ছিল, ওর মধ্যে একটু তফাৎ আসলো, ওর মধ্যে একটু চেঞ্জ করা হলো, পলিসিটা রিভাইজ করা হলো। আর ওই পলিসি রিভাইজের মধ্যে অনেকগুলো জিনিস ওরা দিল। দেয়ার টু প্রং কথাটা হলো, একটা স্ট্রেংথিং অফ দ্য সিকিউরিটি ফোর্সেস, আর দ্বিতীয় আমাদের যে এটা অ্যাকচুয়ালি লেফট উইং এক্সট্রিমিজম যে ছিল এটা সোশিও ইকোনমিক প্রবলেম ছিল, আমাদের সোশিও পলিটিক্যাল ইকোনমিক প্রবলেম ছিল এটা। আর ওটাকে রিজলভ করার জন্য, ওটা মিটিগেট করার জন্য অনেকগুলো অ্যাকশন নেওয়া হলো। এটা আপনার জেনে আশ্চর্য হবে, এই কাজটা আগে 2010-এ এটা আর্মিকেও দেওয়া হচ্ছিল কি ভাই এতগুলো ডিস্ট্রিক্ট, 180 ডিস্ট্রিক্ট, রেড করিডর, আর ওদের স্ট্রেংথ ছিল মোর দেন 30,000 রেড করিডর ডেডিকেটেড উইথ সফিস্টিকেটেড ওয়েপন, এক্সটর্শন, মানি। আপনাকে আর্মিকে নামাতে হবে। ওই সময় আমাদের জেনারেল ভিকে সিং কি বললেন জানেন? উনি বললেন যে ওরা তো কোনোদিন আমাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী নয়, ওরা তো দেশ থেকে কোনোদিন বিচ্ছিন্নতা চায় না,
ওরা তো একটা সোশিও ইকোনমিক প্রবলেম আছে, তাই জন্য আর্মি এটা নামবে না। আর এর কারণে কি হলো, লেফট উইং এক্সট্রিমিজম কাউন্টার যেটা অপারেশন হলো, ওর মধ্যে আপনার আমরা বলি সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন যেটা আছে সিএপিএফ আমরা বলি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ওদেরকে দেওয়া হলো। আজকে দেখুন আপনি 15 বছরে এই যে দুটো জিনিস, স্ট্রেংথনিং অফ দ্য পুলিশ ফোর্সেস, অন্যদিকে মিটিগেটিং যেটা আপনার সোশ্যাল ইন্ডিকেটর ছিল ওটাকে ভালো করার জন্য এই যে কাজগুলো হলো 15 বছরের জন্য। আর এর মধ্যে কত 1500 থেকে বেশি কোটি টাকা মডার্নাইজেশন অফ পুলিশে গেছে। ওর মধ্যে আছে আপনার জানেন পুলিশকে 45 পুলিশ স্টেশন বানানো হলো, মডার্নাইজ করা হলো, ওদের আধুনিক ওয়েপন দেওয়া হলো, বুলেট প্রুফ জ্যাকেট, ওদের ট্রেনিং, কমান্ডো ট্রেনিং, রাইট। আর এই ইন্টেলিজেন্স ইমপ্রুভমেন্ট, ইন্টেলিজেন্স শেয়ারিং এটা করা হলো। এটা তো আর যারা ওখানে শহীদ হলেন, বলিদান দিলেন, ওদের পরিবারকে পয়সা দেওয়া, ওদেরকে অ্যাসিওর করা কি তোমাদের যদি কিছু হয় আমরা টেক ওভার করবো। তো এটা ছিল আপনার সিকিউরিটি ফোর্সকে ফর্টিফাইড করার জন্য। আর অন্যদিকে ছিল আমাদের এই যে ইকোনমিক সোশিও ইকোনমিক ইন্ডিকেটর, ওরা কি করলো, আগে ওরা যতগুলো আপনার কি বলি আমরা টেলিফোনের টাওয়ার লাগালো, আস্তে আস্তে করে রোড বানালেন, রোড স্পেসিফিক ফান্ড দেওয়া হলো, তারপর এডুকেশন জন্য স্পেশাল স্কুল, আইটিআই খোলা হলো। আর এই যে আপনার কোভিড এর পর যে রাশন গুলো দেওয়া হচ্ছে, সোশ্যাল ইন্ডিকেটর যেটা ওদের 5 কেজি রাশন আর অনেকগুলো সুবিধা যেটা দেওয়া হলো, ওর জন্য কি হলো, মানুষের মধ্যে যেটা ক্ষোভ ছিল, ওদেরকে বলা হতো যে কি তোমাদের কাছে ইউ হ্যাভ নাথিং টু লুজ, রাইট, বাট দ্য শ্যাকল যেটা দ্য লেফট উইং এক্সট্রিমিজমে যেটা স্লোগান ছিল, ওর রেলিভেন্সটা শেষ হয়ে গেল। এন্ড তারপর এই যে লেফট উইং এক্সট্রিমিজমে যেটা টপ লিডারশিপ ছিলেন, ওরা আস্তে আস্তে কারাপ্ট হলেন। ওই আস্তে আস্তে কারাপ্ট হওয়ার মধ্যে জানেন কি হলো, ওদের মধ্যে পয়সা, ওদের মধ্যে মহিলাদের নিয়ে এ করা, ভালো লাইফ স্টাইল, এসব জিনিস যখন ঢুকলো, তখন ওরা মানুষের মধ্যে ওদের ক্রেডিবিলিটিটা টোটালি নষ্ট হয়ে গেল। এন্ড অ্যাজ এ রেজাল্ট আপনি দেখছেন এটা সাকসেসফুল স্টোরি। আর আমার পার্লামেন্টে অনেকবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যিনি এই অপারেশনটা চালাচ্ছেন, ওনারা বারবার বলছেন কি 2025 লাস্টে লেফট উইং এক্সট্রিমিজম উইল বি ওয়াইপড আউট ফ্রম দ্য কান্ট্রি, রাইট, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, যেখানে একটা আমাদের ডিস্ট্রিক্ট আছে যেটা লেফট উইং এক্সট্রিমিজম থেকে আপনার এফেক্টেড। কিন্তু অনেকগুলো ডেডিকেটেড পুলিশ অফিসার, ডেডিকেটেড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যারা আছেন, ওরা এত ভালো কাজ করেছেন, ওরা এত ভালো ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বানিয়েছেন যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যে লেফট উইং এক্সট্রিমিজম আছে, ওদের যে আইডিওলজি আছে, এন্ড এম্পাওয়ারমেন্ট অফ দ্য মিডল লেভেল ফ্যামিলিজ, এম্পাওয়ারমেন্ট অফ দ্য ট্রাইবাল সোসাইটি যেটা আছে, ওদেরকে অনেক ভালো ওদের জন্য যে ওয়েলফেয়ার কাজ করানো হয়েছে, ওসব কাজ নিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি, আর এদের যে আইডিওলজি আছে, ওরা এখন আর ম্যাচ খাচ্ছে না। আর তাই জন্য দেখেন এটা সাকসেস স্টোরি, এন্ড দিস সাকসেস স্টোরি ইজ বিন প্রেজেন্টেড। এই সাকসেস স্টোরিটা প্রত্যেক জায়গায় প্রেজেন্ট করা হচ্ছে। লুক এট আস, এরকম কি করে একটা কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার লেফট উইং এক্সট্রিমিজম এটা করা যায়, এটাই আপনি এখন থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনি বলছিলেন যে অত্যাধুনিক অস্ত্র আনা হয়েছে, তাহলে কি স্ট্র্যাটেজিও পাল্টানো হয়েছে নাকি দৃষ্টিভঙ্গির বদল হয়েছে? দেখুন এই 15 বছরের মধ্যে এই যে ট্যাকটিক্স আছে, কাউন্টার পিপল ফ্রেন্ডলি, এটা আমরা বলি পিপল ফ্রেন্ডলি অপারেশন, উইনিং হার্ট এন্ড মাইন্ড, এটা আমরা বলছি, ওরকম উইনিং হার্ট এন্ড মাইন্ডের অপারেশনটা করা হলো। তার মানে কি হলো, পিপল সেন্ট্রিক, মানে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হবে না। যদি কাউকে মারা হয় তাহলে ওর জন্য, প্রত্যেকটা এর জন্য আপনার কি হবে, ওর জন্য আপনার ইনকোয়ারি হবে। এন্ড যতদিন হিউম্যান রাইটস যেটা ক্লিয়ার না করে, ততদিন ওই পুলিশ অফিসার সিএপিএফ যেটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস উনি যে অপারেশনটা করেছেন, ওইটা আপনার ওদেরকে ক্লিয়ারেন্স পাওয়া হবে না। তো এক্সট্রিম সেন্সিটিভিটি যেটা আমরা বলছি হিউম্যান রাইটস দিয়ে, ওই এক্সট্রিম সেন্সিটিভিটিটা আপনার অনেক ভালো পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে আপনাদের সোসাইটি মাঝখানে। আর এরা রিক্রুট করতে পারছে না, মানে এরা পপুলেট করতে পারছে না, এরা নিজের ফুটপ্রিন্ট বাড়াতে পারলো না, বিকজ যতগুলো কারণ এরা দিচ্ছিল আগে, কি দেখো ভাই তোমার বাবা একটা গরিব কৃষক ছিলেন বা তোমার বাবা একটা ট্রাইবাল ছিলেন, ওনাকে এক্সপ্লয়েট করা হয়েছিল, আর ওই এক্সপ্লয়েটেশনের বাঁচাবার জন্য আমরা তোমাকে এই আন্দোলন তোমাকে নাপছি লেফট উইং, ওসব আইডিওলজিটা আর ভাসে না। আর আপনি ঠিকই বলেছেন যে মডার্ন ইকুইপমেন্ট যেটা আছে, তার মানে নাইট ভিশন ডিভাইসেস যার মধ্যে আছে, তার মধ্যে আছে স্নাইপার্স, যেটা লং রেঞ্জ ওয়েপন সিস্টেম যেটা আছে, অনেকগুলো জিনিস, যেটা ড্রোন যখন ইন্ট্রোডিউস হলো এই লেফট উইং এক্সট্রিমিজমে,
তার মানে রাত দিন যেটা কি বলি আমরা ক্যামেরা যেটা ইন্ট্রোডিউস হলো, তো ওটা কি হলো জানেন, এটা মুভমেন্ট যেটা আগে ছিল না, এটা সিকিউরিটি ফোর্সেস কাছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস কাছে ওইটা রাত দিনের জন্য আপনার হলো, ইনকোয়ারি করতে হলো, সার্ভেলেন্স সিস্টেমটা ভালো হয়ে গেল, ওদের কাছে আর কোনো রাস্তাই ছিল না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ উইচ কি হলো, ওরা এই পুরো সংগঠনটাকে ওরা ভালোভাবে এটা করতে পেরেছে। ইয়েস, মডার্ন ওয়েপন, মডার্ন ট্রেনিং খুবই কাজে এসছে। স্যার, তাহলে এটা কি বলা যেতে পারে যে এতদিন বলা হতো মাওবাদীদের একটা জনভিত্তি আছে, এখন কি জনভিত্তি তাহলে আলগা হয়ে গিয়েছে, তাই মাওবাদীদের সহজেই কাবু করা যাচ্ছে? দেখুন, আপনি দেখুন, এটা আপনাকে বারবার বলছি যে আমাদের মধ্যে মিডিয়া একটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এই যে আমাদের মাঝখানে একটা অ্যাওয়ারনেস ছাড়িয়ে ফেলেছে, মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে কি এসব আর these are not what we call it fruitful for the society, আর তাই জন্য মানুষগুলো এই কাজটা ছেড়ে দিয়েছেন ওরা, রাইট? এন্ড দ্যাট ইজ দ্য রেজাল্ট কি এই যে 180 থেকে আজকে 32 খানা 180 ডিস্ট্রিক্ট যেটা ছিল, যেটা আমরা রেড করিডোর বলতাম, আজকে পুরো রেড করিডোর কোথায়, কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ দ্য রিজন। মিডিয়া অনেক ভালো সুন্দর রোল, ওদেরকে ইমবেডেড জার্নালিজম আমরা বলি, অনেকগুলো জার্নালিস্ট যখন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যখন একটা অপারেশন করতে যাচ্ছেন, ওরাও একটা বুলেট প্রুফ লাগিয়ে ওদেরকে দেখানো হচ্ছে কি দেখো আমরা কোনো হিউম্যান রাইট ভায়োলেট করতে দিচ্ছি না। আর এইটা নিয়ে একটা আগে যে প্রপাগান্ডা চলতো, যেটা নামটা খারাপ হতো, ওই নামগুলো আর ওইটা আপনি দেখেছেন কোন এখন হিউম্যান রাইট ভায়োলেশন, আজকে যেটা সাকসেসফুল অপারেশন হলো যে আম্বুজ মারে বা কাঙ্কেড়ে যেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন কোনো আছে আর সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আগেনস্টে কোনো কমপ্লেন আছে না? বিলকুল নেই। তো আগে যে এটা প্রপাগান্ডা চলছে, ব্ল্যাক প্রপাগান্ডা চলতো আগে, এদেরকে বদনাম করার জন্য, সিকিউরিটি ফোর্সেস অপারেশনকে বদনাম করার জন্য অনেক পয়সা ইস্তেমাল হতো। এরা কি আছে, এরা এক্সট্রাসলিস্ট হয়ে গেছিল। তার মানে ওখানে যে এইসব এলাকা যেটা আপনি দেখলেন, এই যা বর্ডারিং এলাকাও আপনার ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ, এখানে অনেকগুলো মাইন্স আছে। এরা ওদের মাইন্স কাছে গিয়ে ওদের থেকে পয়সা তুলতো, কোটি কোটি টাকা তুলতো এরা। আর ওই কোটি টাকা নিয়ে টপ লিডারশিপ যেটা ছিল, ওই টপ লিডারশিপই এদের করতো, কি নাম বলি, পয়সা মাল করছো নিজের কমফর্টের জন্য। এটা আস্তে আস্তে এদের কাটাগুলো বুঝতে পেরে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আজকে ডেটে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি 2025 মার্চে মাসে, এদের স্ট্রেংথ 300 থেকে 400 আছে, ওর থেকে বেশি নয়। নো রিক্রুটমেন্ট ইজ দেয়ার। যা মহিলা কার্ডার যেটা ছিল, যেটা ওদেরকে সমাজের অনেকগুলো সোসাইটিতে এদের সাপোর্ট পেয়েছিল, ওটা ধাপে ধাপে শেষ হয়ে গেছে, রাইট? তো আমরা এটা স্পষ্ট বলতে পারছি, আই এগ্রি উইথ দ্য মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার যেটা অ্যাসেসমেন্ট দিয়েছে যে বাই ডিসেম্বর 2025 এই পুরো লেফট উইং এক্সট্রিমিজম আমাদের দেশ থেকে শেষ হয়ে যাবে। স্যার, শেষ প্রশ্ন একটু আপনাকে করতে চাইবো, মাওবাদীদের যে আদর্শ, তাহলে সেই আদর্শগত জায়গা থেকে কি তারা নিজেদেরকে মোকাবিলা করতে পারছেন না? যেহেতু আপনি বলছেন এখন অত্যাধুনিক অস্ত্র এসেছে, এমনকি তাদের যে সমস্ত প্রোটেকশন দেওয়ার, সেই সমস্ত প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। খুব ভালো প্রশ্নটা করেছেন। জানেন, আগে মাওবাদীরা সারেন্ডার করতো না, মাওবাদীরা লড়তো, ওরা বলতো কি না এই যে এক্সপ্লয়টেশন হচ্ছে, এটা আমাদের ট্রাইবাল আছেন, যারা আমাদের কৃষক আছেন, যারা মানে খুবই গরিব লোক আছেন, ওদেরকে কোথায় শুনতে পাচ্ছেন যে লেফট উইং, এক্সট্রিম লেফট উইং একটা আইডিওলজি ছিল, যেটা মানছে না। আমাদের প্রত্যেকজন মানুষের হাতে যেটা টেলিফোন আপনি দিয়েছেন, আমাদের হাতিটা সিস্টেম অ্যান্ড্রয়েড, ওদের একটা মানুষ করতে পারছে, তো রিয়ালিটি জানাই আছে। এখন ডিস্ট্রিক্ট হেড নিতে হচ্ছে না, ওরা টেলিফোন ধরেই স্যার যতগুলো গভর্নমেন্টের বেনিফিটেই মাছ ওটা নিতে পারছে। ও আমাদেরই দেখুন স্টেটে কতজন লক্ষ্মী ভান্ডারের জন্য ছুটতে হচ্ছে, সবার ব্যাংকে তো পয়সা 1000 টাকা ঢুকে পড়ছে। ওরকমই ওদের ওখানে লাডলি বাহেনা স্কিম ছত্তিশগড়ে অনেক সাকসেসফুল, 2500 টাকা ওখানে গভর্নমেন্ট দিচ্ছে। ওখানে ওদের জন্য বিধবা ভাতা আছে, ওদের পড়াশোনা ভাতা আছে, এগ্রিকালচার সাবসিডি আছে, তাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই জন্য এই জন্যই সংখ্যা কমিয়ে আনা সম্ভব হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে।
এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে জঙ্গল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে রকেট লঞ্চার, জিলেটিন, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক, রাইফেল এবং কার্তুজ। গোপন সূত্রে দান্তেশপুরাম গ্রামের অদূরে মাওবাদীদের গতিবিধির কথা জানতে পেরেই ঝটিকা হানা দিয়েছিল পুলিশ, আর তাতেই মিলেছে এই বড়সড় সাফল্য। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন নিউজ টাইমে। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।